দর্শক, একটি দেশ চলার ক্ষেত্রে সচিবালয়ের আমলাদের ভূমিকা সবথেকে গুরুত্বপূর্ণ ভূমিকা। আমলারা ভূমিকা রাখেন বলেই একটা দেশ তার দেশের সমস্ত কর্মকাণ্ড ঠিকভাবে পরিচালিত হয়। বিসিএস পরীক্ষার পর থেকে যে অফিসারটা নিয়োগ হন এবং জয়েন করেন, তারপর থেকে বহু ধাপ পেরিয়ে তিনি একটা সময় সিনিয়র সচিব হিসেবে বাংলাদেশ সরকারের হয়ে কাজ করেন। এই যে দীর্ঘ প্রক্রিয়া, এই দীর্ঘ প্রক্রিয়ায় বাংলাদেশের প্রশাসনে যে আমলাতান্ত্রিক জট, আমলাতান্ত্রিক যে ব্যবস্থা এবং আমলাতান্ত্রিক জটের কারণে প্রশাসনে যে স্থবিরতা নেমে আসে এবং একটা সিম্পল কাজ শেষ হতে যে ধরনের প্রক্রিয়া মেনটেন করার অযথা হাস্যকর নিয়ম মানা হয়, সেগুলো কোনোভাবেই একটা মানসম্পন্ন কাজের ক্ষেত্রে বলেন কিংবা গতিসম্পন্ন কাজের ক্ষেত্রে বলেন, কোনো ক্ষেত্রেই আসলে কার্যকর নয়। বাংলাদেশের এই যে আমলাতান্ত্রিক জটিলতা, সেটা পৃথিবীর আর কোন কোন দেশে রয়েছে সেটা একটু গবেষণা করে দেখা উচিত। বাংলাদেশে সচিবালয়ে, মন্ত্রণালয়ে যে প্রসেসে কাজ হয় সেই প্রসেসটা একেবারেই হাস্যকর এবং সেই হাস্যকর প্রসেসটাই গত 54 বছর ধরে চলে আসছে। এর কোনো ধরনের ব্যত্যয় আমরা হতে দেখিনি। আওয়ামী লীগ সরকারের আমলে একটা উদ্যোগ নেওয়া হয়েছিল যে সব কিছু ডিজিটালাইজ করা হবে, কাগজের ব্যবহার থাকবে না, কাগজের ব্যবহার বাদ দিয়ে করতে হবে, কিন্তু সেটা মুখে মুখে দেখেছি মাত্র, সেটা কাজে অ্যাপ্লাই হতে দেখিনি। হ্যাঁ, সব মন্ত্রণালয়ের সব অফিসের ওয়েবসাইট তৈরি হয়েছে, ওয়েবসাইটের নামে টাকা পয়সা নষ্ট করার ব্যাপারগুলোও আমরা দেখেছি, কারণ সরকারি বিভিন্ন অফিসের মন্ত্রণালয়ের ওয়েবসাইটগুলোর যে মান, সেই মান দেখলে খুব সহজেই প্রশ্ন আসে যে এগুলো কারা তৈরি করে, কাদেরকে টাকা দিয়ে তৈরি করা হয়। সেগুলো তো রয়েছে, সেই বিতর্কগুলো রয়েছে। সেই বিতর্কের মাঝেও গত 54 বছরে কেন আমরা এই আমলাতান্ত্রিক জটিলতা কাটাতে পারলাম না, এবং যখন বর্তমান সরকার এসেছে নানা রকমের সংস্কারের কথা বলছে, তারাও তখন এসে এই প্রশাসনিক সংস্কারের কথা আমলেই আনলো না, ভাবলই না কেন এবং কোন ধারায় একটা ছোট্ট একটা কাজ, কোন ধারায় কতটা ধাপে, 11টা ধাপে কিভাবে কাজ হয় সেটা নিয়ে আলোচনা করব। যে আলোচনাটাকে উস্কে দিয়েছেন সাম্প্রতিক সময়ে আলোচিত, সমালোচিত, নানাভাবে বাংলাদেশের গুরুত্বপূর্ণ চরিত্র হয়ে ওঠা, নানা কারণে বিতর্কিত হয়ে ওঠা এনসিপি নেতা হাসনাত আবদুল্লাহ, এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ। তিনি এই প্রসঙ্গটা সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখে ব্যাপারটা আরও বেশি জনগণের নজরে নিয়ে এসেছেন। হাসনাত আবদুল্লাহ সম্পর্কে আমরা অনেক অভিযোগ করি, কিন্তু এই যে এই সত্য একটা ব্যাপার উপস্থাপন করলেন, যেটা আমলাতান্ত্রিক জটিলতা বাংলাদেশে চলছে এবং এই জটিলতা যে বাংলাদেশকে অনেক বেশি পিছিয়ে দিচ্ছে, এই বাস্তবতাগুলো যদি তরুণ প্রজন্মের রাজনীতিবিদরা এভাবে উপলব্ধি করে এবং জনগণের সামনে উপস্থিত করে এবং এগুলো পাল্টানোর ব্যবস্থা করে, তাহলেই আমাদের দেশটাকে সত্যিকার অর্থে নতুন বন্দোবস্ত দেয়া সম্ভব। সচিবালয়ের কাজ আদতে কিভাবে হয়, কোন হাস্যকর পদ্ধতিতে হয়, সেটা একটু ছোট্ট করে জেনে নেব এই ভিডিওতে। জানলে আপনারও পিলে চমকে যাবে, যারা এই সম্পর্কে একেবারে গভীরভাবে খোঁজখবর রাখেন না কিংবা জানেন না কিংবা জানা হয়ে ওঠেনি, তাদের জন্য একটা নতুন অভিজ্ঞতা হবে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম সরকারি অফিসে কি আমলাতান্ত্রিক জটিলতার মধ্য দিয়ে একটা কাজ হয়। ধরে নিন, হাসনাত আবদুল্লাহ এরকম উদাহরণ দিয়েছেন যে ধরে নিন যে 100 টাকার একটা বাস্কেট কেনা হবে, 100 টাকার একটা বাস্কেট কিংবা একটা ঝুড়ি কেনা হবে, 100 টাকা মূল্যর কোনো একটা দ্রব্য কেনা হবে, তাহলে সেটা কতগুলো প্রসেসের মধ্য দিয়ে আগাতে হবে সেটা কিন্তু হাস্যকর। তিনি যে 11টা ধাপের কথা বলেছেন, সেই ধাপটা কিন্তু একেবারে বাস্তবতা। ব্যক্তিগতভাবে আমিও এই ব্যাপারগুলো একেবারে চাক্ষুষ সচিবালয়ের কর্মকাণ্ড দেখার সৌভাগ্য হয়েছে।
কোন ধাপে কি ধাপে কি হাস্যকর ধাপে এগুলো এগোয় কাজগুলো, এবং কাজগুলো এগোতে 100 টাকার একটা মানে দ্রব্য ক্রয় করার জন্য কতদিন অপেক্ষা করা লাগে এবং হাস্যকরভাবে কত টেবিলে কাগজগুলো যায় সেগুলো একটু চলুন জেনে নিই। তিনি তার ফেসবুক পোস্টটা আপনারা দেখে নিতে পারেন। তিনি বলছেন যে সরকারি কোনো অফিসে 100 টাকার একটা ঝুড়ি প্রয়োজন হলে সেটা কিনতে সচিবালয়ের কাজের ধাপসমূহ। সেখানে ধাপ 1 যে বিভাগে ঝুড়ির প্রয়োজন তারা ডিমান্ড তৈরি করবে, যেমন 100 টাকার ঝুড়ির চাহিদাটা তৈরি করলো। দ্বিতীয় ধাপ, ডিমান্ডটি যাবে সংশ্লিষ্ট অনুমোদনকারী বিভাগে। তারা দেখবে সংশ্লিষ্ট খাতে ব্যালেন্স আছে কি না, আগের পারচেজ থেকে ঝুড়িগুলো কোথায় এবং কখন ব্যবহার করা হয়েছে, কবে কবে ইস্যু করা হয়েছে, মেয়াদ শেষের কারণ কি, এই ঝুড়ির মেয়াদ শেষ হয়ে গেল কোনো, এগুলো নানা রকমের বাছবিচার তারা করবে, বিভিন্ন ধরনের পরীক্ষা নিরীক্ষা তারা করবে। ধাপ 3 নম্বর ধাপে এসে যেটা হবে সেটা হচ্ছে ডিমান্ড নতুন না রিপ্লেসমেন্ট সেটা যাচাই করা হবে। অর্থাৎ এই ডিমান্ড কি নতুন ঝুড়ি চাচ্ছে নাকি রিপ্লেসমেন্ট অন্য কোনো ঝুড়ি হলে হবে সেটা চাচ্ছে, সেটা যাচাই করা হবে। যদি নতুন হয় তাহলে কেন নতুন লাগবে তার যৌক্তিকতা দিতে হবে। যদি রিপ্লেস হয় তাহলে পুরনোটির অবস্থা, অর্থাৎ পুরনো যেটার বদলে এটা চাচ্ছে সেই পুরনোটার হাল হকিকত কি সেটার রিপোর্ট দিতে হবে। ধাপ 4 সব যাচাই শেষে ডিমান্ড পাস হবে। এবার ধাপ 5-এ যে পাশকৃত ডিমান্ড প্রকিউরমেন্ট বিভাগে জমা হবে। প্রকিউরমেন্টে এবার ওই ডিমান্ডটা যাবে 5ম ধাপে গিয়ে। 6ষ্ঠ ধাপে যেটা হবে সেটা হচ্ছে যে প্রকিউরমেন্ট বিভাগ সেটার মূল্য বাবদ রিকুইজিশন পাঠাবে অ্যাকাউন্টস বিভাগে, অর্থাৎ যেখান থেকে টাকা বরাদ্দ হবে সেখানে রিকুইজিশন পাঠাবে। 7ম ধাপে অ্যাকাউন্টস বিভাগও ডিমান্ডের হাল হকিকত যাচাই করবে। সব ঠিক থাকলে তারা 100 টাকা পাস করবে প্রকিউরমেন্ট বিভাগের নামে। এবার 8ম ধাপে যেটা হবে, প্রকিউরমেন্ট বিভাগ সেই টাকা নিয়ে বাইরের স্টোর থেকে ঝুড়ি ক্রয় করবে। 9ম ধাপে যেটা আসবে, কেনা ঝুড়ি ইনহাউস স্টোরে জমা হবে, অর্থাৎ ওই বিভাগের হাতে যাবে না, যে স্টোর আছে সেই স্টোরে স্টোর কিপারের মাধ্যমে স্টোরে জমা হবে এবং স্টোরের যে খাতা রয়েছে সেখানে এন্ট্রি করা হবে যে এই ঝুড়িটা স্টোরে জমা হলো। এবার 10 নম্বর ধাপে যে বিভাগে ঝুড়ি দরকার তারা স্টোরে রিকুইজিশন পাঠাবে। এবার স্টোরে রিকুইজিশন পাঠাবে যে এই ঝুড়িটা আমার দরকার এবং ঝুড়ি তোলার জন্য তারা রিকুইজিশন পাঠাবে। 11 নম্বর ধাপে গিয়ে স্টোর তখন পুরনো ঝুড়ি ফেরত নেবে, যেটা আগে ব্যবহার করছিল সেটা ফেরত নিয়ে নতুন ঝুড়ি ইস্যু করবে এবং খাতা কলমে লিখে নেবে যে এই ঝুড়িটা এই বিভাগে হস্তান্তর করা হলো। এখন 100 টাকার ঝুড়ি কেনার জন্য যে অবস্থা সেটা মানে ওই এখন তো একটা টিস্যুর দাম 75-80 টাকা, একটা যদি টিস্যু বক্সও হয় সেটার ক্ষেত্রেও একই ধারা অ্যাপ্লাই করা হয়। আবার যদি 1000 কোটি টাকার ব্যাপার হয় সেটার ক্ষেত্রেও একই ধারা অ্যাপ্লাই করা হয়। এই যে হাস্যকর মানে অপ্রয়োজনীয় নিয়মতান্ত্রিক ওয়েতে কালক্ষেপণের যে সিস্টেম তৈরি করা হয়েছে আমলাতন্ত্রে এবং সরকারি অফিসগুলোতে, এই কারণেই সরকারি কাজ যেটা একদিনের কাজ সেটা 1 মাস লেগে যায়। এই কারণেই সরকারি কাজে আপনি যদি কোনো কাজ করেন তার মানে আপনি কাজ জমা দিয়ে আপনার মালামাল জমা দেওয়ার পরেও আপনি যে বিল পাবেন সেই বিল পাওয়ার জন্য অন্তত আপনাকে 1 মাসের একটা মানে ওদের কার্যক্রমের জন্য অপেক্ষা করতে হবে। বিভিন্নভাবে আপনার বিল সাবমিট করা, ওইটা পরীক্ষা নিরীক্ষা করা, ওইটা প্রথমে গেটে জমা দেওয়া, গেটে এন্ট্রি হওয়া, গেট থেকে সংশ্লিষ্ট বিভাগে যাওয়া, সেই বিভাগ যাচাই বাছাই করে আরেক বিভাগে দেওয়া, এভাবে যেতে 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 সেটা চলে যাবে অ্যাকাউন্টসে। অ্যাকাউন্টস তখন আবার নতুন করে আবার ফাইল পাঠাবে যে এটার চেক অনুমোদন করার জন্য অনুমোদন, সেই অনুমোদন আবার ওই টেবিলগুলো ঘুরবে। চেক অনুমোদন হওয়ার পরে চেক স্বাক্ষরের জন্য আবার ফাইল যাবে, সংশ্লিষ্ট যারা স্বাক্ষরদাতা তাদের কাছে ফাইল যাবে, সেই ফাইল জমা হয়ে ফাইল সই হয়ে আসার পরে এইবার আপনি চেক হাতে পাবেন যথাযথ ওয়েতে। আপনি আবারও বিল সাবমিট করবেন, বিল সাবমিট করে চেক হাতে নেবেন। চেক হাতে নেওয়ার সময় কি কি করতে হয় সেগুলো তো মানে অন রেকর্ড বলাটা খুব মুশকিল, অন রেকর্ড বলতেও চায় না। এভাবেই চলে সচিবালয়। যদি একটা দেশের
সরকারি প্রধান কর্মকাণ্ড এভাবে চলে, এই গতিতে চলে, 100 টাকার ক্ষেত্রেও যে নিয়ম 1000 কোটি টাকা কিংবা 1 লাখ কোটি টাকার ক্ষেত্রেও একই নিয়ম, এটা যদি হয় একটা প্রতিষ্ঠানের অবস্থা, মানে একটা দেশের মূল চালিকা শক্তির কার্যপদ্ধতি, তাহলে বুঝতে হবে যে সেই দেশে আমরা কত পিছিয়ে আছি, কত কর্মঘণ্টা আমাদের অযথাই নষ্ট হচ্ছে। এই ব্যাপারে সংস্কারের কথা কি বর্তমান সরকারের মাথায়, কিংবা বর্তমান সরকারের এত সংস্কার কর্মযজ্ঞ নিয়ে যারা ভাবছেন তারা একবারও ভেবে দেখেছেন? কিংবা এনসিপি নেতা হাসনাত আবদুল্লাহর যখন আজকে এই কথাটা মনে হয়েছে, তারাও যখন ঐক্যমত্য কমিশনে এই বৈঠকগুলো গত 1 বছর ধরে করেছেন, তারা কি ব্যাপারগুলো কমিশনকে কিংবা সরকারকে বলেছেন যে এভাবে একটি দেশ চলতে পারে না? দর্শক, আপনার ভাবনা জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।